সমুদ্র অর্থনীতির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি বললেন প্রধান উপদেষ্টা। পানি সম্পদ সুষ্ঠু ব্যবহারে বন্ধু দেশের সঙ্গে আলোচনা। আওয়ামী দোসরদের পোলিং এজেন্ট করলে নির্বাচন সুষ্ঠু হবে না বললেন রিজভী। পিআর পদ্ধতি দাবির উদ্দেশ্য ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু। বেরুবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন, অসুস্থ 4। কক্সবাজারের সড়ক আটকে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ। স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের বহাল রাখার অভিযোগ। এবং চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ কাভার ভ্যানের সংঘর্ষ, 5 জনের প্রাণহানি, আহত অন্তত 2, শোকাহত পরিবার ও স্বজনরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের জন্য রয়েছে বিশাল সম্ভাবনা, কিন্তু তা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, মানুষের কল্যাণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। এ সময় 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 তুলে দেন প্রধান উপদেষ্টা। এনআই নাহিদের প্রতিবেদন। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশভরি প্রতিপাদ্যে সোমবার থেকে রোববার জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন তিনি। এতে দেশের মৎস্য খাতের উন্নয়নে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা ফরিদা আখতার। মৎস্য আইন, প্রোটেকশন এন্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী 2025-এ নতুন একটি ধারা 7 যুক্ত হয়েছে। সেই অনুযায়ী মুক্ত জলাশয়ে অভয়াশ্রম ঘোষণা করে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা যাবে। প্রধান উপদেষ্টা জানান, মানুষের কল্যাণে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। জানান, সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় কাজ করছে সরকার। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন তোলে নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সরকারের লক্ষ্য জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হওয়ার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেয়া হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ইসি সচিব। মাঠ প্রশাসন সাজানো, মুখপাত্র নির্ধারণ সহ নানা বিষয়ে কমিশনের ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টি নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান। প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া দলগুলোকে এর কারণও জানানো হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব, অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পাকিস্তানের উদাহরণ টেনে শঙ্কা জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপোর্টের রিপোর্ট।
সোমবার সকালে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে কথা বলেন রিজভী। যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। এদিকে রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় দেশ টিভির সঙ্গে একান্ত সাক্ষাতে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব। আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, আমাদের ভোটারের যে ডিমান্ড, সেটা হলো যে ভোটারের কিছু হলে কোন ব্যক্তিদের কাছে যাবে, সেই ব্যক্তিরা তাদের কাজটা করতে পারবে কিনা সে তার মুখের দিক তাকিয়ে থাকে। সুতরাং এই পিআর বলে কোনো লাভ নাই, যেটা অবাস্তব অবান্তর জিনিস বলে কোনো লাভ নেই। কিছু রাজনৈতিক দলের নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা নিয়েও নিজের মতামত জানান বিএনপির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। বলেন, গণতন্ত্রহীনতায় সুযোগ নেয় উগ্রবাদ ও চরমপন্থা। যখন দেশের মধ্যে কোনো ভ্যাকুয়াম আসে, সেই ভ্যাকুয়ামটাকে বেশি দিন লালন করতে নাই। নির্বাচনকে প্রবলেম্বিত করতে গেলে এইসব শক্তির উত্থান ঘটে, যেটা পাকিস্তানে হয়েছে। আমি বললাম, একটা এক্সাম্পল দিয়ে বললাম, 1958-এ যখন নির্বাচন হবে, শাসনতন্ত্র হয়ে গেছে পাকিস্তানে, প্রথম শাসনতন্ত্র, সেইটা ধ্বংস হয়ে গেল জাস্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, নির্বাচনকে বাতিল করে দিয়ে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় ঘোষণার পর দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে বলেন, দেশে গণপরিষদ নির্বাচনের কোনো বাস্তবতা এখন নেই। বাংলাদেশে যখন ওই গণপরিষদের প্রয়োজন ছিল, গণপরিষদ করে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। এখন তো সেই অবস্থায় নাই। এখন তো একটা শাসনতন্ত্রের অধীনেই এই সরকার চলছে, তাহলে আবার গণপরিষদ কিছু দরকার। আমার কথা হচ্ছে, যা কিছু চাও, যা কিছু করো, ঐক্যমত্যের যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্ট ইলেকশন করো, ইলেকশন করে পার্লামেন্টে এসে আলোচনা করো। পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 18 বছর আগে বরখাস্ত হওয়া 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে, যেখানে তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন, সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। বিএনপি ও জামাত জোট সরকারের আমলে এই 85 জনকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে 2007 সালে 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করে তত্ত্বাবধায়ক সরকার। 2022 সালের 1 সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও 4টি আলাদা রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ গেল 25 ফেব্রুয়ারি তাদের চাকরি ফেরতের এই রায় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। শেষ সময়ে মনোনয়নপত্র সংগ্রহে ভিড় করছেন প্রার্থীরা। সোমবার দুপুরে পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্র শিবির। এ সময় সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন তারা। তবে এখনো ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ করেনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন শাহাদাত নিশাত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিন আজ। বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সময়সীমা নির্ধারিত থাকায় শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় রয়েছে। এবারের ডাকসু নির্বাচনে উল্লেখযোগ্য উপস্থিতির লক্ষ্য করা গেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের। আমরা আশা রাখবো শিক্ষার্থীরা এমন ব্যক্তিকেই ভোট দিবেন যিনি স্বচ্ছ, ক্লিন ইমেজের এবং শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সবসময় সজাগ থাকবে, সচেতন থাকবে। যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো ধরনের কেলেঙ্কারির অভিযোগ নাই, এ সমস্ত স্বচ্ছ এবং ভালো মানুষ যারা রয়েছে ক্যাম্পাসের, তাদেরকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটা ছোটখাটো প্যানেলের মতো করব। দুপুরে পূর্ণ প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনের নেতারা বলছেন, দল মতের ঊর্ধ্বে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবে সংগঠনটি। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল, সে প্যানেলে
সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। আমরা নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। মনোনয়ন সংগ্রহ করবে ছাত্রদল, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তবে এখন পর্যন্ত মাত্র একটি সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নির্বাচনী অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় এই কার্যক্রম। বিকেল 4টা পর্যন্ত 17 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে এখনো কেউ মনোনয়নপত্র জমা দেননি। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার দেখানো হয়েছে 11,919 জন। দর্শক, জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এই পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র বিক্রি হয়েছে? নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন, জানাবেন। ন্যান্সি, শুরুতে যদি বলি যে দুপুর নাগাদ কিন্তু দুপুরের আগ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের আমরা দেখেছি যে মনোনয়নপত্রের খুব একটা তাদের কিন্তু এখানে দেখা মেলেনি। এখন কিন্তু দুপুরের পর থেকে কিন্তু দেখেছি যে যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন তারা কিন্তু এই যে অস্থায়ী যে কার্যালয়টি রয়েছে সেখানে এসে কিন্তু ভিড় করছেন এবং এখানে কিন্তু এখন কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদেরকে যেটি জানিয়েছে নির্বাচন কমিশন যে 20 জনেরও অধিক কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের যে ফর্ম সেটি কিন্তু তারা সংগ্রহ করেছেন। তবে আজকে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এই যে বিকেল 4টা পর্যন্ত কিন্তু কেউ এখনো পর্যন্ত জমা দেয়নি, যেহেতু আগামীকাল বিকেল পর্যন্ত কিন্তু এই সময়সীমাটি রয়েছে জমা দেওয়া এবং সংগ্রহ করার একটি সময় রয়েছে। এর মধ্যে যারা ফর্ম সংগ্রহ করছেন তারা যেমনটি বলছেন যে আগামীকাল পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমাটি যদি আরেকটু বৃদ্ধি করা হতো তাহলে কিন্তু যারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন বা যারা এখানে জমা দিবেন তাদের জন্য কিন্তু অনেকটাই সহজ হতো বিষয়টি। তবে এখানে কিছু জটিলতা দেখা দিয়েছে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছিলাম যে এখানে যারা আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসছেন তাদের কিছু জটিলতা রয়েছে, যেমন অনেকে গতকালকে পর্যন্ত কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেখানে 11,919 জন ভোটার দেখানো হয়েছে। তবে আজকে অনেকেই ফর্ম সংগ্রহ করতে এসে দেখেছেন যে তার সেই তালিকাটির নাম না থাকায় কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে। অনেক প্রার্থী কিন্তু এই যে আজকের শেষ সময়ে কিন্তু অনেক প্রার্থী এখানে আসছেন এবং এখানে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে যেহেতু 3 দশক পরে এই যে জাকসুর যে তফসিল ঘোষণাটি হয়েছে এই উপলক্ষে কিন্তু বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি আজকে যেহেতু নির্বাচনের কার্যক্রমটি শুরু হয়ে গেল মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার মধ্য দিয়ে, এবং এটি কিন্তু এখানে পুরো উৎসবের আমেজ বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে কিছু আপত্তি তাদের এখনো রয়েছে, যে যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে সেই সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু এখনো ক্যাম্পাসের হলগুলো দখল করে রেখেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিছু অস্থিরতা রয়েছে। সব মিলিয়ে যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিনে কিন্তু প্রার্থীরা শঙ্কায় রয়েছেন। তবে নির্বাচন কমিশন যেটি বলছে যে এখনো পর্যন্ত কিন্তু তারা তফসিল অনুযায়ী তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন এবং আগামী যে কয়েকদিন বাকি রয়েছে নির্বাচনের আগ পর্যন্ত তাদের যে ঘোষণা দেওয়া যে সমস্ত কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তারা বাস্তবায়ন করবেন। ন্যান্সি। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান ইমন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আশুলিয়ায় লাশ পোড়ানো শহীদ আসাবুরের বাবা এনাব জাজেজ জাকি ও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসানের তাইমের ভাই রবিউল
সাক্ষ্য দিচ্ছেন। তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, খুলনার সাবেক মেয়র সহ পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গেল 10 জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন চাংখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে সবাইকে ধরে আনবেন, কোনো ছাড় দেবেন না। সাবিরা মজুমদারের রিপোর্ট জানাচ্ছেন মাকদুরা মিতি। 2016 সালের অক্টোবরে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে গাজীপুরের একটি বাসায় আটকে রাখা হয়। পরে জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় এই 7 জনকে। এ সময় 830 রাউন্ড গুলি ছুড়ে সোয়াত, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রসিকিউশন বলছে, বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, সে সময়ের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ, সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসেন করে। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষীর নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে। কোর্ট বলেছেন, সে যে দলেরই হোক, যে পক্ষেরই হোক, আইন তার গতিতে চলবে এবং ইন্সপেক্টর সাহেবকে বলেছেন যে উনি যেন ওনার প্রফেশনালিজম দেখানোর ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য না করে ট্রাইব্যুনাল সকল রকম সহায়তা ওনাকে দিবেন এই ক্ষেত্রে। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5 দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষী দেন আরও 3 জন। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর, পিরোজপুর, জয়পুরহাট, নওগাঁ ও লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণের আয়োজন করা হয়। সোমবার যশোরে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 11টায় জেলা প্রশাসক আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এতে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিরোজপুরে সকাল 10টায় জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণ করে উদ্বোধন করা হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় শেষ হয়। জয়পুরহাটে জেলা প্রশাসকের বাংলোর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর র্যালি বের হয়ে সার্কিট হাউস চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। নওগাঁয়ও র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ পালন করা হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দক্ষিণ গেটে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
মাঝরাতে 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক এনে তাদের স্যালাইন দেওয়া হয়। এদিকে রাত 12টার দিকে শিক্ষার্থীদের দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী সহ প্রশাসনের কর্মকর্তারা। শিক্ষার্থীদের কাছে এসে অনশন ভাঙার আহ্বান জানান, কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ভাঙতে অপারগতা প্রকাশ করেন। উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, যত দ্রুত সম্ভব নির্ভুলভাবে আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হবে। আপনারা কাল বিলম্ব না করে আমাদের দাবিগুলো মেনে নিন, আপনারা আর কাল বিলম্ব করবেন না। এই আবু সাইদের সহযোদ্ধাদের সাথে আর আপনারা বিলম্বিত করবেন না, আর কষ্ট দিবেন না আমাদেরকে। যেহেতু আমাদের গঠনতন্ত্র নাই, এই গঠনতন্ত্রটা এটাকে ইনক্লুড করার জন্য আমরা কিন্তু সকল প্রসেসটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা করে পাঠিয়ে দিছি। এখন যদি ম্যাটার অফ টাইম টু ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও এখনো পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সহকর্মীদের তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় পদ্মার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে রয়েছেন এসব এলাকার মানুষ। 4-5 বার বাড়ি ভাঙ্গে পদ্মাতে এখনো হাবুডুবু খাচ্ছি আমরা। আমাদের চেয়ারম্যান মেম্বার কেউ আমাদের দিকে ঘুরে তাকায় না। গ্রাম গোটাই ডুবে আছে আজ 20 দিন থেকে। চিকিৎসা নাই, ওষুধ নাই, পানি নাই, কিছু নাই। বিভিন্ন শাকসবজি ছিল, ভেন্ডি ছিল, এগুলো বন্যা পানিতে ডুবে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এখন বর্তমানে কৃষি অফিস থেকে আমাদের কোনো অনুদান দেয় না। ঋণগ্রস্ত হয়ে আমরা পাট বুনিয়েছিলাম, এখন আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। রোগ সব খুব বেশি হয়ে গেছে বন্যাতে। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর পয়েন্ট 6 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 9 সেন্টিমিটার পানি কমেছে। পানি কমে শহর পয়েন্টে বিপদসীমার 42 সেন্টিমিটার নিচে এবং কাজীপুর পয়েন্টে বিপদসীমার 81 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্ন অঞ্চলের যে জায়গাগুলো আছে ওনাদের ফসলাদি অনেকগুলো ক্ষতি হয়েছে। গবাদি পশুর খাদ্যর খুব অভাব দেখা দিয়েছে। যে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে অঞ্চলের মানুষজনগুলোকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো তারা একটু ভালো থাকতে পারবে। লালমনিরহাটে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। টানা 3 দিন পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন, বীজতলা ও মৌসুমী ফসল। ক্ষতি হয়েছে গ্রামীণ কাঁচা পাকা সড়কেও। পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। এ পর্যন্ত 3 বার বন্যা হয়েছে এবং শেষ সময় যেটা বন্যা হলো এটা মারাত্মক আকার ধারণ করছিল। এতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। আর পানি নামে যাওয়ার পর এখন ভাঙন শুরু হয়েছে। আমাদের আবাদি যে ধান রোপণ করছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে পলি পড়ে। হঠাৎ পানি এসে হঠাৎ পানি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে আমাদের তিস্তা নদীতে ভাঙন দেখা যায়। আকস্মিক বন্যায় দুর্গত পরিবারগুলো সরকারি সহায়তা চেয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিন ব্যতীত সব ধরনের ইট ভাটায় ইট পোড়ানো সহ প্রস্তুত কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো, নতুন করে বায়ু দূষণকারী শিল্প কারখানার অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান এবং অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পল্টন থানার নাশকতার মামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আলাদা কয়েকটি ধারায় বাবুলের 4 বছর কারাদণ্ড হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে শহীদুল ইসলাম বাবুল আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায় বিচার পাওয়ার আশা জানান তিনি।
কেরানীগঞ্জের রকিবুল সর্দার হত্যা মামলায় সৎ পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারে এই তথ্য জানান র্যাব 10 অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, কেরানীগঞ্জে মায়ের সাথে থাকতেন ভিকটিম রাকিবুল সর্দার, কিন্তু তার মায়ের সাবেক স্বামী আজহারুল সর্দার প্রতিশোধ নেয়ার জন্য রাকিবুলকে অপহরণ করে, কিন্তু তার মা সংসার করতে রাজি না হওয়ায় রাকিবকে হত্যা করা হয়। অন্যদিকে ফরিদপুরের বিলে বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়ে র্যাব অধিনায়ক জানান, সমকামিতায় জড়িয়ে ঘাতক জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরের হাতে প্রাণ দেন রেদওয়ান। অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি। অর্থাৎ এই যে দুইটা চাঞ্চল্যকর ঘটনা, আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ বাবা কর্তৃক, আর রিদওয়ান হত্যা, এই দুইটা চাঞ্চল্যকর মামলার যেই প্রধান আসামিদ্বয়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দেখছেন দেশ জনপদ সংবাদ। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে ফের আন্দোলনে নেমেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। ক্যাম্পে যেতে দেয়া হচ্ছে না দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের বহনকারী যানবাহনও। এদিকে প্রাথমিকভাবে 150 জনকে ব্র্যাকের অধীনে শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। সহকর্মী আব্দুর রহমানের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় সকাল 7টায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। সড়ক অবরোধ করে দিতে থাকে স্লোগান, আর আটকে দেয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের। চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের দাবি, অর্থ সংকটের কারণ দেখিয়ে তালবাহানা করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিয়েও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা। চাকুরিতে পুনর্বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। যতদিন হোক না কেন, কমপক্ষে মনে হলে 1 বছর হোক, আমরা রাস্তাতে থাকবো, যার বাড়িতে যাবো না। এখানে আমরা শান্তিপূর্ণ আমরণ কর্মসূচি পালন করবো। এখানে সারাদিন এখানে আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নিবে না। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ায় অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। সিদ্ধান্ত না আসতেছে বলে রাজপথে থাকতে হচ্ছে, কোনো সিদ্ধান্ত নাই। তারা 3-4 মাস ধরে এই ঘুরে ঘুরে রাখতেছে যে আমরা সমাধান করব। আমাদের চাকরি যাওয়ার মূল কারণ ছিল আমাদের নামের আগে ছিল স্থানীয়, আমরা স্থানীয়, সেই কারণে আমাদেরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘ 9 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলায় দুর্ভোগ লাঘবে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার ও উখিয়ার ইউএনও। এ সময় জেলা পুলিশ সুপার জানান, চাকরিচ্যুতদের মধ্যে 150 জনকে ব্র্যাকের অধীনে নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পর্যায়ক্রমে অন্যদের ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। আমাদের দেশে এটা যেগুলো করে থাকে যে একটু হলে রাস্তার মধ্যে অবরোধ করা, জনদুর্ভোগ বাড়ানো, আর কি এটা ঠিক হচ্ছে না। এবং তাদের জন্য আজকে একটা মেসেজ ছিল, যেটা আবার আমি রিপিট করছি, সেটা হলো যে তারা তাদের 150 লোকে কিন্তু অলরেডি কিন্তু একটা পজিটিভ একটা নিউজ আসছে, তাদের জন্য একটা এনজিও দায়িত্ব নিয়েছে 150 জনের। বাকি যেটাও অ্যাপ্লিকেশন করা আছে সেটাও ধীরে ধীরে হয়তো স্টেপ বাই স্টেপ হয়তো এটা অ্যাকসেপ্টেড হবে। অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় 1200 জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। যান্ত্রিক ত্রুটির কারণে 3 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটের 8 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সকালে কোস্টগার্ড পিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য জানান। বলেন, গেল বৃহস্পতিবার এফবি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে 8 জন জেলে সহ সমুদ্রে যায়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে সেফট বিকল হয়ে গেলে সমুদ্রে ভাসতে থাকে। 3 দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে রোববার সকাল 10টায় বোটের এক জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে সমুদ্রের টহলে থাকা কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা তাদের উদ্ধার করে। জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হারবাড়িয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 5 জন আর গুরুতর আহত হয় কমপক্ষে 2 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাহত পরিবার। সহকর্মী আজিজা হক পায়েলের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। সোমবার ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি চট্টগ্রামে সীতাকুণ্ড থেকে নগরীর ফিশারি ঘাটে যাচ্ছিল। সিটিগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো 2 জন। সীতাকুণ্ড থেকে পিকআপটা মাছ ব্যাপারী গুলাকে নিয়ে আসতেছিল, ঠিক আছে। ওই গ্রাম সিএনজি কতগুলো গাড়ি চলা অবৈধভাবে, ওগুলার কারণে এই নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটা এই ম্যাংরা গ্রুপের পাশে কভার ভ্যানগুলো যেগুলো অবৈধভাবে দাঁড়ায় থাকে ওই গাড়ির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে 5 জন লোক সাথে সাথে উইন্ডেড। যারা যেগুলো ছিল ওগুলো পুলিশে আর ফায়ার সার্ভিসে নিয়ে গেছে। 15 তারিখ তো আসার মুহূর্তে দেখলাম যে এই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। এটা আসলে নতুন কিছু নয়, এখানে এই ধরনের ঘটনা আরো হয়ে থাকে। আজকেও আরো একটু আগেও এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তবে এই জায়গায় আজকে ডেথ হয়েছে কারণে হয়তো আপনারা জানতে পারছেন। নিহত হলেন আকাশ দাস, অজিত দাস, রনি দাস, জুয়েল দাস ও মোহাম্মদ সোহাগ। তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পিছন থেকে ওনাদের গাড়ি এসে নিয়ন্ত্রণ হারাইছে, সম্ভবত না হলে ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল, তো ওই কাভারকে ভ্যানকে মেরে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সব মিলে আমি 9 জনের পেয়েছি, তার মধ্যে 5 জন ডেড এবং 4 জন আহত অবস্থায় এখানে ভর্তি আছে। আর হয়তো এখানে আরো 2 জন থাকতে পারে যারা মাইনর ইনজুরি। বেশিরভাগই আপনার প্রজারহাট জেলে পারে। আর একজন যে ড্রাইভার যিনি মারা গেছেন উনি ভাটিয়া। দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মসজিদের এক ইমাম নিহত হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট ও ঔষধ ঘাটতি থাকায় ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন শত শত রোগীকে সেবা দিচ্ছেন মাত্র 3 জন চিকিৎসক। ফলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন চা শ্রমিক সহ এলাকার 4 লাখের বেশি মানুষ। সালহেলাই কুটির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামীম হোসেন। মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স 2006 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের 10টি পদের মধ্যে সার্জারি, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি সহ 8টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মেডিকেল অফিসারের 27টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 1 জন। এই 3 চিকিৎসক প্রতিদিন সেবা দিচ্ছেন বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা 600 থেকে 700 রোগীকে। আমাদের হাসপাতালের ইনডোরে প্রতিদিন 40 থেকে 60 জনের মতো পেশেন্ট ভর্তি হয়, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ডক্টর নাই। আমাদের একজন আরম্ভ ম্যাডাম আছেন, কোনো সমস্যা হলে ম্যাডামের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করে রোগীদের চিকিৎসা চালিয়ে যাই। মানে জনবল কম থাকায় আমাদের হিমশিম খাইতে হচ্ছে সেবা দিতে। আমরা সেকমোরা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছি। এক্স-রে মেশিন থাকলেও টেকনোলজিস্ট না থাকায় চালু করা যায়নি। দীর্ঘদিন ধরে নষ্ট হাসপাতালের পানির মোটর। এছাড়া রয়েছে ওষুধ সংকট। টেকনিশিয়ানের অভাবে আমাদের রোগীরা বাইরে গিয়ে এক্সরে করতে হচ্ছে, তারা এক্সরে সেবাটি পাচ্ছে না। আর অ্যাম্বুলেন্সের যে সেবাটি সেটা রোগীরা প্রপারলি পাচ্ছে না, কারণ 3টা অ্যাম্বুলেন্স থাকার পরেও আমাদের শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স চালু রয়েছে। নানা সংকটের মাঝে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের এক মেডিকেল অফিসার। এখানে আমাদের একটি মাত্র হেলথ কমপ্লেক্স। বর্তমানে এখানে আমরা চিকিৎসক হিসেবে আছি আমার ইএসএফপিও স্যার এবং আমি আরএমও, আর কোনো মেডিকেল অফিসার এখানে কর্মরত নেই। এই সংকটের মাঝে আমাদের অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং জরুরি বিভাগ তিনটাই আমরা চালু রেখেছি। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, পদ সৃজনের জন্য আসলে জুম মিটিং হয়েছে এবং আমরা সেই অনুযায়ী
পদ সৃজন করে আমরা পাঠিয়েছি। দ্রুত জনবল ঘাটতি পূরণ সহ সেবার মান বাড়ানোর তাগিদ রোগী ও স্বজনদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রভাস কর্মকারের বহিষ্কার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, এই ব্যক্তি শিক্ষক পেশাকে প্রতিনিয়ত কুলুষিত করছে, অবিলম্বে তার শাস্তি নিশ্চিত করতে হবে। সংহতি জানিয়ে বিভাগের অধ্যাপক পাপিয়া সুলতানা জানান, তিনি যৌন হয়রানি ও একাডেমিক ক্রাইম দুটিই করেছেন। বিশ্ববিদ্যালয়ে আইন অনুসারে দুটি অপরাধেরই চাকরি যায়। এ বিষয়ে অধ্যাপক প্রভাস কর্মকার জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সকাল 11:30 থেকে বেলা 2টা পর্যন্ত টানা 3 ঘন্টা অভিযান চালায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালান তারা। অভিযানে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবার ভাড়া আদায়ে অনিয়ম ধরা পড়ে। এছাড়া চিকিৎসক সংকটের কারণে সমস্যার কথা জানায় রোগীরা। হয়রানি এবং সেবা প্রদানে ঘাটতি এ সমস্ত অভিযোগ ছিল। তার মধ্যে আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে হাসপাতালে যে খাবার দেওয়া হয় সেটাতে আমরা কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় 2 অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা কোনো গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত 2 নারী এলাকায় ভিক্ষা করতেন। ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBC। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতেই এই আয়োজন বলে জানান HSBC বাংলাদেশের সিইও মাহবুবুর রহমান। HSBC এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2025-এর নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে বছরের সেরা রপ্তানিকারক হিসেবে তৈরি পোশাক শিল্প, ব্যাকওয়ার্ড লিকেজ সহ 4টি ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 সেপ্টেম্বর। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।